এই জায়গাটা আমাকে একটু বেশি সময় লাগবে, কেন? এসি টাফ, বারবার বলছি, সময় এখানে বেশি দিতে হবে আমাকে। অন্য জায়গায় 2টো ক্লাস, এখানে 4টে ক্লাস লাগবে। তাই হিসাবটা এরকম হবে যে এই পুরো টপিকটা আমার যেন এপ্রিল মে এর মধ্যে কমপ্লিট হয়ে যায়, পুরো টপিক, পুরো এপ্রিল মে। যেমন এই পুরো টপিকটা জুনের বেশি আর যাবে না, জুন কমপ্লিট, মানে এতদূর পর্যন্ত জুনে কমপ্লিট হবেই, হতে হবে, নাহলে তুমি পিছিয়ে চলছো। ক্লাস 12 এর প্যাটার্নটা এবছর একটু চেঞ্জ করব। প্যাটার্নটা কেমন? চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ কিছু প্র্যাকটিস প্রবলেম কোয়েশ্চেন্স, যেটাকে আমরা বলছি টিপিপি, টপিক ওয়াইজ প্র্যাকটিস প্রবলেম। ডিপিপি নয়, ডেইলি নয়, কারণ ডেইলি দিতে পারবো না, টপিক ওয়াইজ দেবো। যেমন ধরো বেসিক ফেনোমেনা অফ ইলেকট্রিসিটি বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এর উপর একটা নিজেই চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা খুব সোজা, এখান থেকে কোয়েশ্চেন আসেই না। তো আজকে এই চ্যাপ্টারটাকে নিয়ে শুধু আলোচনা করব এবং এই চ্যাপ্টারটাকে আজকে শেষ করে দেবো। এখান থেকে কোয়েশ্চেন আসেই না, একদম বেসিক্যালি কোনো কোয়েশ্চেন আসেই না। গত 10 বছরে একটা কোয়েশ্চেন এসেছে কিনা তার ঠিক নাই, কিন্তু চ্যাপ্টারের যেহেতু এটা শুরু, এটা না পড়লেও নয়। তো সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখব 2-3টে টপিক আছে, তাদের কোয়েশ্চেনও রেডি করে ফেলেছি। এই কোয়েশ্চেনগুলো গুরুত্ব এই কারণেই, কারণ এগুলো মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে বোর্ডের পরীক্ষা হবে তাতে ইম্পর্টেন্ট। এবার কিছু কিছু কোয়েশ্চেন টাইপ করতে সত্যি ইংলিশ ভার্সনে খুব কষ্ট হচ্ছে, সেগুলো আমি বাংলা ভার্সন দেওয়া ছাড়া উপায় নাই। আমার আলটিমেটলি বোর্ডে পরীক্ষার প্রশ্নটা পারলেই হলো, সেজন্য কিছু কোয়েশ্চেন আমি বাংলাতেই দেবো। যেগুলো আমি দেখলাম অন্যান্য বইয়ে আছে, সেগুলো ইংলিশ করা খুব টাফ হয়ে যাচ্ছে, যে টাইপ করে আমার সে পেরে উঠছে না, সেজন্য সেগুলো বাংলা ভার্সনেই দেবো, কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা বুঝিয়ে দেওয়া হবে। যেমন বোর্ড বলছে কেস বেসড কোশ্চেন, কোনো স্কুল এখনো পর্যন্ত কেস বেসড কোশ্চেন কিছু দেয়নি। ফার্স্ট সেমিস্টার তোমরা দেখতে পেয়েছিলে, কিন্তু বোর্ড তো বলছে কেস বেসড কোশ্চেন দেবে, যেটা সিবিএসই বোর্ডে দেয়। তাহলে এখন যদি দেয়, সেই মতো কিছু প্র্যাকটিস তো করে যেতেই হবে আমাকে চ্যাপ্টার ওয়াইজ। যেমন অ্যাসারশন রিজন টাইপের কোশ্চেন বলছে দেবে, কিন্তু এখনো পর্যন্ত অ্যাসারশন রিজন খুব কম স্কুল আছে যেগুলো ফলো করেছে, না বুঝতে পারছি না বোর্ড দেবে কিনা। সেই কারণে কিছু কোশ্চেন্স আছে যেগুলো আমার মনে হয় দেওয়া উচিত, কিন্তু সেগুলো হ্যাঁ কোনো স্কুল দিয়েছিল, কোনো স্কুল দেয়নি। টপিক ওয়াইজের জন্য আমি এখানে ঢুকিয়ে দেবো। হয়তো ভার্সানে একটু সমস্যা হতে পারে, ইংলিশ বাংলা, বাংলা ইংলিশ, তো সেটা আমরা ক্লাসে যেহেতু আলোচনা করব। আই গেস যেহেতু 11 পড়ে নিয়েছি আমরা, তো 12 বুঝতে অসুবিধা হবে না, খুব একটা অসুবিধা হবে না, এটা আমরা ধরেই চলছি। সেকেন্ড আমরা যে থার্ড সেমিস্টার ক্লাস 12 এর, এটা কোশ্চেন কিন্তু বোর্ডই করবে। এই কোশ্চেনটা কিন্তু বোর্ডই করবে। বোর্ডের কোশ্চেন কেমন হবে, সত্যি কথা বলতে গেলে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি তাহলে আইডিয়া পেয়ে যাবো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2016 বা 15 সাল থেকে যদি দেখো, কোনো বছর কোশ্চেন খুব সহজ, কোনো বছর কোশ্চেন খুব কঠিন, কোনো বছর মিডিয়াম। গত বছর মানে এবছর যে কোশ্চেন হলো তোমাদের প্রিভিয়াস 2025-এ যে পরীক্ষাটা হলো, তার ফিজিক্স কোশ্চেন মানে এত সহজ কেউ কল্পনাও করেনি যে এতটা সহজ হবে। কিন্তু তোমাদের বছর এর চান্স অনেক কম যে কঠিন না সহজ হবে, কারণ তোমরা প্রথম বছর, তোমরাই এক্সপেরিমেন্টেড, সেই জন্য যেহেতু এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এবং শুনছিও যে আর 1 বছর পর হয়তো সেমিস্টার উঠেই যাবে, সেমিস্টার চলবে না, আবার সে বোর্ডে ফিরে আনবে, কারণ সেমিস্টার হবে না সেমিস্টার দিয়ে। এই যে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ করে কতটা ভুল করেছে সেটা এবার বুঝতে পারছে বর্ষণ। যাও, আমাদের যদি চ্যাপ্টার ওরিয়েন্টেশন গুলো দেখি, চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন গুলো, তো থার্ড সেমিস্টার শুরু করছে। ফার্স্ট সেকেন্ড সেমিস্টার আশা করছি সাপ্লি কারো থাকবে না, যদি থাকবে আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবং সে পাস করে যাবে। থার্ড সেমিস্টারে আমাদের ফিজিক্সে মোট 5টা ইউনিট পড়তে হবে। এটা মাথায় থাকবে টার্গেট, যে আমার অগস্ট মাস আস্তে আস্তে যেন 5টা ইউনিট পড়া হয়ে যায়। আমরা টাইমলাইন বেঁধে দেবো অগস্ট, কারণ আমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে। সো অগস্ট মান্থ হতে হতে আমাদের যেন পুরো সেমিস্টারের টপিক সিলেবাস কমপ্লিট হয়ে যায়। প্রথম ইউনিট যেটা আছে আমাদের, এটা হচ্ছে ইউনিট 1 ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স এর আন্ডারে 4টে চ্যাপ্টার আছে আমাদের ছায়ার বই, যেহেতু আমরা ছায়া ফলো করছি। কি কি? আজকে যে টপিকটা পড়াবো, বেসিক ফেনোমেনা অফ ইলেকট্রিসিটি বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, বেসিক ফেনোমেনা। তোমাদের যে টিপিপি দেওয়া হয়েছে, সেই টিপিপি তুমি সিলেবাস দেখে নিও। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। নেক্সট যে চ্যাপ্টারটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড।
অর্থাৎ তড়িৎ ক্ষেত্র। এখানে আমরা কুলম্বের সূত্র পড়বো, আরো দু একটা সূত্র পড়বো। নেক্সট পড়বো আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব। বেসিক্যালি এই দুটো একটাই চ্যাপ্টার, বাট একে আমাদের আলাদা আলাদা দেওয়া আছে বলে আমরা আলাদা আলাদা ধরছি। এবং লাস্ট পড়বো আমরা ক্যাপাসিটার বা ক্যাপাসিট্যান্স, ধারক ধারকত্ব। এই চারটে চ্যাপ্টার পড়বো একটা ইউনিট কমপ্লিট। তার মধ্যে এর গুরুত্ব খুব কম। মেন ফোকাস থাকবে আমার এই দুটোর উপর, আর এখান থেকে ফোকাস থাকবে যে আমার 3টে এমসিকিউ এখান থেকে দেবেই। এই টোটাল এখান থেকে আমি পাবো 8 মার্কসের অ্যাটেম্প করার জন্য। তাহলে ফার্স্ট ইউনিট থেকে থাকবে 8 মার্কস, 4টে চ্যাপ্টার, তার মধ্যে একটা চ্যাপ্টারকে তুমি বাদই ধরতে পারো, কিন্তু পড়তে সবই হবে আমাকে। ইউনিট 2 তে আছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি। এটা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়লাম, স্থির তড়িৎ। এবার হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। কারেন্ট ইলেকট্রিসিটির আন্ডারে 3টে চ্যাপ্টার আছে আমাদের ছায়ার বই, যেহেতু ছায়া রেফার করছি। 1 নম্বর কি না, তো ওহমস ল, মানে এটা ওহমের সূত্র, রেজিস্ট্যান্স, রেজিস্টর, এগুলো নিয়েই পুরো চ্যাপ্টার, যেটা ক্লাস 10-এ ওহমের সূত্র পড়েছিলাম। এখান থেকে কোশ্চেন আসবেই। এবং যে রোধের অঙ্ক ক্লাস 10-এ করেছিলেন ডায়াগ্রাম বেসিসের, সেইগুলো সব এখানে ঢোকানো আছে, আসবেই প্রশ্ন কনফার্ম। সেকেন্ড চ্যাপ্টার কিরচফস ল বা কারশফের সূত্র। কিরচফস ল বা কারশফের সূত্র, এইটাও বিশাল বড় একটা টপিক। চ্যাপ্টার ছোট কিন্তু টপিক বড়, মানে এখান থেকে হিউজ কোশ্চেন করা যায়। আর একটা হচ্ছে কি ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড এনার্জি। ইলেকট্রিক পাওয়ার লিখে রাখলাম। তাহলে ওহমের সূত্র, কারশফের সূত্র এবং তড়িৎ শক্তি ও ক্ষমতা, এই পুরো পড়লে পরে আমি 8 পাবো, এবং এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। আমি এক্সপেক্ট করছি বোর্ড এরকম কোশ্চেন করবে 3, 3, 2, বা এখানে 2 থেকে 1 দিল, এখানে 1 ভরে দিল। মানে ওয়েটেজ কিন্তু এই দুটোর বেশি, ওয়েটেজ এই দুটোর বেশি, এর ওয়েটেজ অনেক কম। এবার ওয়েটেজ কম বলে যে এটাকে পুরো নেগলেক্ট করবো তাও নয়, হয়তো এখান থেকেই 3 দিয়ে দিল, হতেই তো পারে রে ভাই। ইউনিট তো আমি কি করে জানবো কোনটা দেবে? তো আমি অ্যাপ্রক্স ধরে চলছি, এইরকম প্যাটার্ন হওয়া উচিত। এখানে প্যাটার্ন কেমন হওয়া উচিত? 3, 4, 1 এরকম প্যাটার্ন হওয়া উচিত। এখানে 1 ধরছি আমরা, জাস্ট নাও হতে পারে, পুরোটা ওখানে চলে যাবে। এই রকম ভাবে বোঝাচ্ছি, এরপর তো আর কোনো ডাউট থাকবে না। থার্ড সেমিস্টার নিয়ে কি করে পড়বো দেখ। ইউনিট 3, ইউনিট 3-তে কি আছে? ইলেকট্রোম্যাগনেটিজম অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টিজ। তার মানে আমি এখানে শুধুমাত্র লিখে রাখলাম ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম, ম্যাগনেটিজমের আন্ডারে 2টো চ্যাপ্টার আছে। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎ চুম্বকত্ব, বিশাল বড় চ্যাপ্টার, বিশালই বড়, অনেস্টলি খুবই বড় চ্যাপ্টার। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট। জয়েন্ট নিট এখান থেকে কোশ্চেন দেবেই, আমাদের বোর্ডও এখান থেকে ঢেলে কোশ্চেন দেবে। আর একটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, পদার্থের চৌম্বক ধর্ম। ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, পদার্থের চৌম্বক ধর্ম। এখান থেকেও থাকবে 8, ওয়েটেজ 5, অ্যান্ড এখানে 3 থাকা উচিত। আমি বারবার বলছি, বোর্ড এরকম বলে দেয়নি এখানে 5 এটা 3 দেবো, এরকম বলেনি বোর্ড। আমি ধরছি 5, 3, এই প্যাটার্ন হওয়া উচিত। ইউনিট 4, দ্য টাফেস্ট ইউনিট। এটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর টাফেস্ট, যদি বুঝতে পারো সোজা, বাট টাফেস্ট। এটা হচ্ছে কি, একটা চ্যাপ্টার হচ্ছে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইএমআই। আর একটা চ্যাপ্টার হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এসি। এইটা হচ্ছে টাফেস্ট। টাফেস্ট বলছি কেন, এটা সত্যি টাফ। তোদের যদি মনে হয় যেভাবে পড়াবো, যদি মনে হয় ইজি, তাহলে ইজি, আদারওয়াইজ টাফ। এখান থেকে প্রশ্ন অ্যাটেন্ড করা টাফ। বোর্ড এখান থেকে কোশ্চেন প্রত্যেক বছর অঙ্ক দেয়, আর এটা বড় প্রশ্ন আকারে দিত আগে। মানে এখান থেকে আগে 5 থাকতো, এখন হবে না। এখান থেকেও থাকবে 8। ওয়েটেজ কেমন? 5, 3 ধরে চলতে পারো, বা 4, 4 ধরে চলতে পারো। 4, 4 অথবা 5, 3 ধরে চলবে। ওয়েটেজ এরকম ভাবে থাকবে আশা করছি। আমি জানি না এটা কি হবে ভবিষ্যতে। এটাও 8, তাহলে 8, 8, 8, 8, 4, 8, 32 চলে গেল। বেঁচে রইল 3। একটা চ্যাপ্টার আছে পড়ে 4 পাতার চ্যাপ্টার, ইউনিট 5। এটা হচ্ছে কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এখান থেকে থাকবে 3, এটাই 3টে এমসিকিউ। আর এই 3-এ 3 তুমি পাবাই কনফার্ম। না, এটা পাস নয় তো, 10-এ পাস। এই 3 পাবেই।
এবার যারা ভাবছো যে পাস কি করে করব, হিসাব করে নাও যে আমি কোথা থেকে পাবো। আমি বলতে পারি যে এই চ্যাপ্টারটা একটু ইজি চ্যাপ্টার, ইএমআইটা ইজি, এসি টাফেস্ট। যেমন ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল, ক্যাপাসিটর, এই পার্টটা মোটামুটি তুলনামূলক ইজি। ওমস ল মোটামুটি ইজি, ইলেকট্রিক পাওয়ার মোটামুটি ইজি, আর এটা তো 3 পাচ্ছ, আশা করছি এবার পাস করে যাবে। তাহলে এই কটা টপিক আমরা পড়লে মোটামুটি পাস করব, কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে গেলে সবগুলো পড়তে হবে। এন্ড আমরা এরকম তো শুধু এই কটা চ্যাপ্টার পড়ে পরীক্ষা দিতে যেতে পারবো না। এই ছকটা শুধু তোমার জন্য বললাম আমি, যে এটা এটা এটা, বাকি সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। পেতেই পারিস, কোনো ব্যাপার না। ওকে, ক্লিয়ার এত দূর? তাহলে হিসাব বুঝাতে পেরেছি। এবার আমাদের সিলেবাস শেষ কবে হবে একটু আউটলাইন করে নিই। তাহলে আমি ধরে নিচ্ছি এটা অগস্টের মোটামুটি লাস্টের মধ্যে কমপ্লিট হবে, ঠিক তো? আর সেপ্টেম্বরের মোটামুটি 22 থেকে 20 থেকে 18 থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। 18-20 থেকে পরীক্ষা, ওই টাইমেই তো 18-20-22-এ পরীক্ষা শুরু হবে, ধরে চলছি আমরা। মানে পুজোর আগে পরীক্ষা শেষ হবে থার্ড সেমিস্টার। তাহলে এটা অগস্ট, কারণ তার আগে প্র্যাকটিস দরকার তো। আর আজকে আমরা শুরু করলাম 19 মার্চ। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট হিসাব করে নিতে পারো। তাহলে মার্চ তো শেষ, ধরে নিচ্ছি মার্চে আমরা খুব বেশি হলে এইটা আর এইটুকু শুরু করতে পারবো, তার বেশি তো আর হবে না। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই আর অগস্ট, 5 মাস। আর আমার চ্যাপ্টার কত? 3, 3, 6, 2, 8, 2, 10, 1, 11। তাহলে মান্থলি 2টো চ্যাপ্টার আমাকে যেতেই হবে, নাহলে হবে না। আর সিম্পল হিসাব, মান্থলি 2টো চ্যাপ্টার। এবার এই জায়গাটা আমাকে একটু বেশি সময় লাগবে, কেন? এসি টাফ, বারবার বলছি, সময় এখানে বেশি দিতে হবে আমাকে। অন্য জায়গায় 2টো ক্লাস, এখানে 4টে ক্লাস লাগবে। তাই হিসাবটা এরকম হবে যে এই পুরো টপিকটা আমার যেন এপ্রিল মে এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। পুরো টপিক, পুরো এপ্রিল মে। যেমন এই পুরো টপিকটা জুনের বেশি আর যাবে না, জুন কমপ্লিট। মানে এতদূর পর্যন্ত জুনে কমপ্লিট হবেই, হতে হবে, নাহলে তুমি পিছিয়ে চলছো। এইটা জুনের আগে কমপ্লিট হলে এখানে সময় বেশি নিতে পারবা, জুলাই। তাহলে এই পুরো মান্থটা জুলাইয়ের জন্য। কেন আমরা স্কিপ করছি টাইমটাকে এবার আস্তে আস্তে? কেন? কারণ কি, প্রথমের দিকে একটু স্লো পড়িয়ে তারপর মাঝে এটাকে টানা যায়, আমাদের অভ্যাস হয়ে যাবে তখন। জন্য এই জায়গাগুলো কনসেপ্ট বিল্ড করাতে সময় লাগে। এই কনসেপ্ট বিল্ড মানে এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আর পুরো এই পার্টটাকে পড়বো আমরা অগস্টে, সময় নিয়ে, টাইম নিয়ে। এবার হিসাব মতো এইটাকে যদি এপ্রিলের মধ্যে কমপ্লিট করে নাও, তাহলে এখানে টাইম, এগুলোতে টাইম বেশি পাবে। এইটাকে যদি একটু সময় দিই, সময় এখানে কম লাগবে। সময় তোমার কাছে ফিক্সড অগস্ট। এবার অগস্ট ধরছি, হয়তো সেপ্টেম্বরের 3, 4, 5 তারিখ চলে হয়ে যেতে পারে, কিছু করার নাই। আবার হয়তো অগস্টের আগে, কিন্তু অগস্টের আগে সিলেবাস শেষ হবে না আমার ধারণা। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? পুরো ছক মাইন্ড ম্যাপ বোঝাতে পেরেছি। তাহলে পড়াশোনা এইভাবে করব যেন এই মান্থগুলো আমার হিসাব ঠিক থাকে না। আমার এই মান্থ মানে এতটা ক্লিয়ার, এই মান্থ মানে এতটা ক্লিয়ার, এগুলো মান্থলি হিসাব যেন আমার চলতে থাকে, তাহলে পরে আমার কোনো সমস্যা হবে না। মান্থের হিসাবটা কিন্তু মাথায় রাখবা, যে এই মান্থের হিসাবে না গেলে পরে তোমাদেরই লস, আমি কিচ্ছু করতে পারবো না সেক্ষেত্রে। ক্লিয়ার? সো আজকে আলোচনা করছি আমরা বেসিক ইলেকট্রোস্ট্যাটিক্স বা সাম বেসিক ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স কাকে বলে? যেখানে আমাদের ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে যদি সেইখানেই থেকে যায়, অন্য কোথাও না যায়, তখন তাকে বলি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্সকে যদি ভাঙো, দুটো কথা পাবে, একটা হচ্ছে ইলেকট্রো আর একটা হচ্ছে স্ট্যাটিক্স। প্লিজ থিওরি ভালো করে পড়বে, কোশ্চেন কিন্তু থিওরি দেবে। তুমি এক্সপেক্ট করবে 35-এর মধ্যে 15 থিওরি থাকবেই, 15, 18, 12 এরকম থিওরি থাকবেই, এক্সপেক্ট করবে। হ্যাঁ থাকবেই, কারণ থিওরি ছাড়া কোশ্চেন করবে না, তার সঙ্গে ম্যাথ থাকবে। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে পার্টটা হচ্ছে ইলেকট্রো আর স্ট্যাটিক্স। ইলেকট্রো মানে স্থির, স্ট্যাটিক্স মানে স্থির, আর ইলেকট্রো মানে তড়িৎ। কোনো একটা পদার্থ নিলাম, এনি ম্যাটেরিয়াল, আমি এই জায়গাটায় যদি কিছু একটা ইলেকট্রিক তৈরি করতে পারি, যদি সেটা এই জায়গায় থাকে, অন্য জায়গায় না যায় ট্রাভেল করে,
দ্যাটস কল্ড ইলেকট্রোস্ট্যাটিক্স। এটা কখন পসিবল? যদি এই পদার্থটা ইনসুলেটর হয়। ইনসুলেটর মানে কুপরিবাহী। ইট ইজ অনলি পসিবল ফর কুপরিবাহী পদার্থ, আদারওয়াইজ হবে না। কেন? কুপরিবাহী পদার্থ যদি না হয়, সুপরিবাহী হতো, গুড কন্ডাক্টর, তাহলে এই প্লাসটা অবভিয়াসলি এদিকে ফ্লো করে পালিয়ে যেত। প্লাসটা ফ্লো করে পালিয়ে যেত, কেন? সেটা সুপরিবাহী পদার্থ ছিল। যেমন এটা যদি তামা হতো, এখানে প্লাস মানে প্লাসটা এখানেও চলে গেছে, এরকম ভাবে ঘুরে বেড়াবে, কারণ সুপরিবাহী, পরিবহন করতে পারবে, ইট ক্যান কন্ডাক্ট ওয়েল। সেই জন্য এই বেসিক ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে আমরা যাই পড়াশোনা করব, দ্যাট উইল বি ওরিয়েন্টেড টু ইনসুলেটর, মানে হচ্ছে কুপরিবাহী পদার্থ। এখন ক্লাস 8 এর কনসেপ্টটাকে যদি একটু বড় করতে চাই, তাহলে আমরা দেখব যে কোনো একটা পদার্থকে অন্য একটা পদার্থ দিয়ে যদি ঘষা হয়, রাব করি, তাহলে সেখানে ইলেকট্রোস্ট্যাটিক্স বা ইলেকট্রিসিটি জন্ম নেয়। কিভাবে? আমরা জানি, আমি একটা এক্সাম্পল দিতে পারি, যে চিরুনি, শীতকালে চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর কাগজের টুকরোকে আকর্ষণ করে। এখন যদি আমরা চিরুনি বা কোম্ব দেখি, সেটা কি হয়? পরমাণু দিয়ে তৈরি এবং ম্যাক্সিমামটাই কার্বন, যেহেতু হাইড্রোকার্বন, অবভিয়াসলি চিরুনি প্লাস্টিক। তো কার্বনের অ্যাটামে যদি দেখি, তাহলে এটা হচ্ছে কার্বনের অ্যাটাম, তার সর্বশেষ কক্ষে 4টে ইলেকট্রন আছে, ভেতরেগুলো আঁকলাম না, তাহলে একটা কার্বন অ্যাটাম। এরকমই আমার যখন মাথার চুল আছে, এই মাথার চুলেও তো কিছু অ্যাটাম আছে, নাইট্রোজেন অ্যাটাম থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, প্রোটিন, তো নাইট্রোজেন তো থাকবেই, চুল তো এক প্রকারের প্রোটিন। তো সেখানে ধরে নিলাম আমি নাইট্রোজেনের কোনো অ্যাটাম আছে। এই নাইট্রোজেনের অ্যাটামের বাইরে 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5। এখন যখন দুটোকে রাব করা হয়, এরা কখনোই কাছাকাছি এসে টাচ করে না। টাচ করে না মিন্স দুটো ইলেকট্রন কখনোই কাছাকাছি আসতে পারে না। তার মানে আমি যখন গালের আমরা হাত দিচ্ছি, অ্যাকচুয়ালি আমি গালে টাচই করিনি। কি হয়েছে? আমি যখন হাতে আছি, এই জায়গাটায় হাতের এখানে সেল আছে, সেলের ভেতরে কি আছে? বিভিন্ন রকমের এইরকম অ্যাটাম আছে। যেমন সেল, কোষ, তার প্রোটোপ্লাজমের 90%ই জল, জলের মধ্যে কি আছে? হাইড্রোজেন আর অক্সিজেন, সেগুলো তো অ্যাটাম। অর্থাৎ প্রত্যেকটা সেলে অ্যাটাম আছে। এবার এই অ্যাটাম যখন আমি অন্য অ্যাটামের কাছে নিয়ে যাব, অবভিয়াসলি দুটো ইলেকট্রন পরস্পরকে রিপেল করবে, তাই এই দিকটা ঠেলে দেবে। তাই বাস্তবে আমরা যখন কোনো জিনিসকে ধরি, টাচ করি, অ্যাকচুয়ালি টাচ হয় না, অ্যাকচুয়ালি টাচ হয় না। প্লিজ কনসেন্ট্রেট করো। তাহলে এখানেও তাই ঘটনা ঘটে। এখন যদি রাব করা হয়, দুটোকে এরকম করে রাব করা হয়, ঘষা হয়, ঘষা হয়, তখন কি হয়? এই দুটো কাছাকাছি আসে, তার ফলে ইলেকট্রন জাম্পিং হয়। অর্থাৎ এখান থেকে ইলেকট্রন জাম্প হতে পারে, এখান থেকে ইলেকট্রন জাম্প হতে পারে, সেটা তো ডিপেন্ড করছে। এই ইলেকট্রন জাম্পিং হয়। জাম্পিং হওয়ার পর কি হলো? হয় এই ইলেকট্রন বেশি পেল, না হয় এর ইলেকট্রন কমে গেল। সিমিলারলি এরও হয় ইলেকট্রন কমলো, না হয় এর ইলেকট্রন বাড়লো। এবং দুটোকে যদি সেপারেট করে দেওয়া হয়, তখন আইদার এ ক্যাটায়ন হবে অর অ্যানায়ন, সেরকমই এরও কি হবে? ক্যাটায়ন অর অ্যানায়ন। সো ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রনীয় বা ইলেকট্রনিক ডেফিনিশন এই রকম, যে দুটো পদার্থকে যখন রাব করব, ঘষবো, তখন জাম্পিং অফ ইলেকট্রনস হয় একটা অ্যাটম থেকে অন্য অ্যাটমে। যেমন চিরুনি দিয়ে যখন চুল ঝাড়ছি, তখন চিরুনি থেকে কিছু অ্যাটম, এই ইলেকট্রন হয়তো আমার চুলে চলে যাচ্ছে, অর চুল থেকে কিছু ইলেকট্রন আমাদের চিরুনিতে চলে যাচ্ছে। তাহলে এইভাবে ইলেকট্রন যাতায়াত করে, এবং এটা হয় কিসের মাধ্যমে? রাব করলে। এরকম করে টাচ করে দিলে হবে না, যাবে না। রাব করলে কি হবে? এই জায়গাটায় স্ট্যাটিক ফ্রিকশন তৈরি হবে, এবং ওই ফ্রিকশনের ফলেই এনার্জি গেইন করে ইলেকট্রন এই দিক থেকে এদিকে যাবে। আদারওয়াইজ পসিবল নয়, আদারওয়াইজ পসিবল নয়। সেজন্য রাবিং বা ঘষলে পরে, একটার সাথে অন্য জায়গাকে ঘর্ষণ করা হলে পরে, তখন ইলেকট্রন বা আমাদের আদান প্রদান হতে পারে, আদারওয়াইজ পসিবল নয়। তাহলে কোনো এক জায়গায় ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি করে তৈরি হয়, সেই জায়গাটা যদি বুঝতে চাই, তাহলে আমাকে রাব করতে হবে। এবার কোন পদার্থের সাথে কোন পদার্থকে রাব বা ঘষবো, তার ফলে কোথায় কি তৈরি হবে, সেটা সম্বন্ধে বিজ্ঞানী সিবেক একটা সারণী দিয়েছিলেন। তাকে বলা হয় স্থির তড়িৎ শ্রেণী, ইলেকট্রোস্ট্যাটিক্স সিরিজ। এই ইলেকট্রোস্ট্যাটিক সিরিজে তিনি কতগুলো পদার্থের কথা উল্লেখ করেছিলেন? 1 2 3 4 5, এরকম করে 10-12টা। যেমন সবার প্রথমে ছিল পশম, যেটাকে আমরা বলি উল। উল সবার প্রথমে ছিল পশম, ঠিক আছে। তারপর ধরো, আমার মনে নেই, আমি লিখলাম কাঁচ, আমি কয়েকটা লিখছি জাস্ট। কাঁচ,
ধরো তারপর লিখলাম রেশম মানে সিল্ক, এটা হচ্ছে সিল্ক। তারপর ধরো এখানে লিখলাম কাগজ, এরকম ভাবে লিখলাম, অনেকগুলো আছে ধরো। এখন এইরকম যে সিরিজ পেলাম তোমাদের বই আছে, চিন্তা করো না, এইরকম সিরিজের ক্ষেত্রে আমি যে কোনো দুটো পদার্থকে চয়েস করে নিতে পারি, তাদেরকে ঘষলে যেটা উপরে আছে সেটা পজিটিভ, যেটা নিচে আছে সেটা নেগেটিভ হয়। যেমন আমি যদি কাঁচের সাথে পশমকে ঘষা হয় বা ঘষি, তাহলে পশমে সবসময় পজিটিভ তৈরি হবে, কাঁচে নেগেটিভ। সিমিলারলি যদি আমি রেশমকে কাঁচের সঙ্গে ঘষি, কাঁচে হবে পজিটিভ, রেশমে নেগেটিভ। সিমিলারলি আমি কাগজের সাথে যদি পশমকে ঘষি, অলওয়েজ পশমে পজিটিভ, কাগজে নেগেটিভ। যে নিচে আছে নেগেটিভ, যে উপরে আছে পজিটিভ। এইটা সিম্পল কনসেপ্ট। তাহলে কোনো পদার্থের মধ্যে পজিটিভ নেগেটিভ এই যে আলাদা আলাদা চার্জ সৃষ্টি হচ্ছে, সেটা আমরা সিবেকের মাধ্যমে জানলাম। কোন পদার্থের মধ্যে ক্যাটায়ন অর অ্যানায়ন, পজিটিভ অর নেগেটিভ তৈরি হবে, এটা জানতে পারলাম। বেসিক্যালি বিজ্ঞানী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম পজিটিভ অ্যান্ড নেগেটিভ এই দুটো চার্জের অস্তিত্ব আছে সে সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম পজিটিভ আর নেগেটিভ এরকম দুটো চার্জ হয় এটা সম্বন্ধে প্রথম ধারণা তিনি দিয়েছিলেন। তারপর সিবেক এগুলো নিয়ে আলোচনা করেছিলেন, এটসেট্রা এটসেট্রা। এখন তাহলে আমরা দেখলাম কোনো একটা জায়গায় পজিটিভ বা নেগেটিভ মানে নাম্বার অফ ইলেকট্রনসের বেশি অর ঘাটতি, তার সাথে কিছু নয়। কারণ পজিটিভ মানে হয় ইলেকট্রন চলে গেছে, নেগেটিভ মানে হয় ইলেকট্রন গ্রহণ করেছে, তার সাথে কিছু হতে পারে না, নাথিং এলস, আর কিছু হতে পারে না। আর আমরা জানি প্রকৃতিতে সব থেকে ক্ষুদ্র চার্জের পরিমাণ বা সব থেকে কম চার্জের পরিমাণ হচ্ছে ইলেকট্রনিক চার্জ। কেমিস্ট্রি পড়েছো, তার মান কত? -1.602 into 10⁻⁻19 কুলম। সো ইলেকট্রনিক চার্জ, এই চার্জটাই হচ্ছে সবচেয়ে কম, এর থেকে কম চার্জ কিন্তু হতে পারে না। ইট ক্যান নেভার বি পসিবল, এটা হতে পারে না। সব থেকে কম চার্জ, দ্য লিস্ট চার্জ, লিস্ট মানে সব থেকে কম, লিস্ট চার্জ ইজ ইলেকট্রনিক চার্জ, এবং সেই ইলেকট্রনিক চার্জের মান কত? -1.602 into 10⁻⁻19 কুলম। এখন আমি যদি বলি এখান থেকে দুটো ইলেকট্রন গেল, তাহলে এর চার্জ হবে -2e, অবভিয়াসলি স্যার। এবার ই এর মান কত? এইটা অভিধ এসছে তো সাধন না। এবার ধরো আমি বলতে পারি এরকম যে কোনো একটা জায়গাতে এখানে 4টে ইলেকট্রন এলো, তাহলে এর ইলেকট্রন হবে -4e, তাই না? হতে পারে তো। তাহলে আমরা দেখছি যে কোনো একটা বস্তুর মধ্যে চার্জের পরিমাণ ইলেকট্রনের গুণিতক, মাল্টিপ্লাই। কত মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর থাকতে পারে? 2, 3, 4, 5, 6, যা ইচ্ছা তাই থাকতে পারে, কারণ ইলেকট্রনের থেকে কম চার্জ তো হতে পারে না। যেমন আমি বলছি কারোর চার্জ হচ্ছে 2/7 ইলেকট্রনিক কনফিগারেশন, হবে না। কেন? কারণ কারোর চার্জ 2/7 এই কারণে থাকতে পারে না, কারণ ইলেকট্রনকে কোনোদিনও তুমি ফ্র্যাকশন আকারে ভাবতেই পারো না। তাহলে কারোর মধ্যে চার্জ আছে, সেটা অবভিয়াসলি ইলেকট্রনের চার্জের গুণিতক, 2, 3, 4, 1, 5। যেমন এখান থেকে দুটো ইলেকট্রন নিয়েছে, মানে এর চার্জ -2e। কখনো এরকম হবে না যে এখান থেকে 2.3 এতটা ইলেকট্রন গেল, হবে না। 2.3 আবার ইলেকট্রন হয় না। এই যে ঘটনা, এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। তোমরা কোয়ান্টাম থিওরি পড়েছো, সেখানে তোমরা পড়েছিলে যে অ্যাটমগুলো বিভিন্ন ডিসক্রিট এনার্জি লেভেলে থাকে। ডিসক্রিট এনার্জি লেভেল কোনগুলো? এটা ধরো কে, এটা এল, এটা এম, তখন তুমি এটাকে বলেছিলে এন, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, n = 2 and n = 3, এইভাবে চলেছিল আমাদের। তার মানে কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম স্টেট প্রিন্সিপাল কোনোদিনও 1.5 এর অস্তিত্ব নাই। তার মানে এনার্জি লেভেলগুলো কেমন হবে? কোয়ান্টাইজড মানে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে যাবে। এখানে ফ্র্যাকশনের কোনো অস্তিত্ব নাই। সিমিলার অ্যাপ্লাইজ হিয়ার, যে যখন কোনো একটা ইলেকট্রন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সে কমপ্লিট ইলেকট্রনটাই যাচ্ছে। সো ইলেকট্রনিক চার্জ যেহেতু সবচেয়ে কম চার্জ, তাকেই আমরা ইউনিটই ধরছি, ইউনিট 1। এবার সেই ইউনিটের ফ্র্যাকশন কি করে হবে? ইলেকট্রন তো কেটে আমি হাফ দিতে পারবো না কাউকে, বা এ বলতে পারি না যে আমি হাফ ইলেকট্রন দিলাম, হাফ ইলেকট্রন রেখে দেওয়া, হবে না। সো বেসিক্যালি ফ্র্যাকশন অফ চার্জ
আমরা খুঁজে পাবো না, কিন্তু পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? আমি যদি একটা ইলেকট্রনকে দেখি, এইটা ধরো একটা ইলেকট্রন, যদি এত বড় নয়, এই ইলেকট্রন কিছু ফ্র্যাকশন অফ চার্জ দিয়ে তৈরি হয়, ফ্র্যাকশন অফ চার্জ দিয়ে তৈরি হয়, যাদেরকে বলা হয় এলিমেন্টারি পার্টিকলস। এদেরকে বলবো আমরা, নিউক্লিয়ার ফিজিক্সে পড়বে তোমরা যদি ভবিষ্যতে পড়ো, এলিমেন্টারি পার্টিকলস। দিস এলিমেন্টারি পার্টিকলস আর কল্ড অ্যাজ কোয়ার্কস, QUARKS, কোয়ার্কস। অর্থাৎ একটা ইলেকট্রন তিনটে কোয়ার্কের সমন্বয়ে তৈরি, এরকম ভাবে ভাবতে পারো। এই কোয়ার্কগুলো বিভিন্ন নামে থাকে, ডাউন কোয়ার্ক, আপ কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, এরকম বিভিন্ন নামের কোয়ার্ক আছে। আমি উদাহরণ দিচ্ছি, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি উদাহরণ দিচ্ছি। ধরো ডাউন কোয়ার্কটা হলো 1/3 ফ্র্যাকশন অফ চার্জ, বুঝতে পারছি, পজিটিভ। আর আপটা হলো -1/3 অফ ফ্র্যাকশন চার্জ, কিন্তু কেমন, নেগেটিভ। এবার এই DU এগুলো মিলে এমন কম্বিনেশন তৈরি করছে যে এটাকে ফাইনালি আমার কত দিচ্ছে, -1e, বুঝতে পারছি ব্যাপারটা। এটাকে -1e কত, এতটা দিচ্ছে। তাহলে এর ভেতরে যে চার্জগুলো আছে সেগুলো তো সব ফ্র্যাকশনে আছে। সো ফ্র্যাকশন অফ চার্জ কি ইউনিভার্সে প্রেজেন্ট আছে? ইয়েস, দেয়ার ইজ প্রেজেন্ট, বাট এই কোয়ার্ককে আলাদা করে রাখা যাবে না। নো 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 নো, আলাদাভাবে কোয়ার্ক থাকবে না। কোয়ার্ক এইভাবে কম্বিনেশন হয়ে থাকবে। একটা ইলেকট্রনের ভেতরে কোয়ার্ক থাকবে, একটা প্রোটনের ভেতরে কোয়ার্ক আছে, একটা নিউট্রনের ভেতরে কোয়ার্ক আছে, এগুলোর ভেতরে কোয়ার্ক আছে। কোয়ার্ক এগুলো দিয়ে তৈরি, এলিমেন্টারি পার্টিকেল। এলিমেন্টারি পার্টিকেল শুধু কোয়ার্ক নয়, এরকম আরো অনেক এলিমেন্টারি পার্টিকেল আছে, ব্যারিয়নস, লেপটনস, হ্যাড্রনস, এরকম অনেক রকমের আমরা দেখব এলিমেন্টারি পার্টিকেলস আছে। এই এলিমেন্টারি পার্টিকেল দিয়েই পুরো ইউনিভার্স তৈরি আমরা ধরে নিই, যদি আমরা ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি কনসেপ্টটাকে সাইডে রাখি। অ্যাকর্ডিং টু আইনস্টাইন, ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার দিয়েই মূলত 98% ইউনিভার্স তৈরি। আমরা যে এলিমেন্টগুলো দেখছি, যে এগুলো ক্লাসিফিকেশন করছি, দিস ইজ আর 2% অনলি অফ দিস। বলা হয় 57% হচ্ছে ডার্ক এনার্জি, আর মোটামুটি 41 to 40% হচ্ছে আমাদের ডার্ক ম্যাটার, আর 2% ক্যান ইউ ক্যালকুলেট যে আমাদের হচ্ছে এই নন পার্টিকলস। এই নন পার্টিকেল, হাইড্রোজেন, অক্সিজেন, যাই দেখছো এগুলো সব নন পার্টিকলস। তাহলে ফ্র্যাকশন অফ চার্জ পসিবল হতে পারে যদি কোয়ার্ক হিসেবে আমরা ধরি, বাট আমি কোয়ার্ককে বাইরে এনে ট্রিট করতে পারবো না, এটা ভেতরে ঢুকে থাকবে, তবেই কোয়ার্ক আমরা জানবো যে আছে। কিন্তু আমরা বাইরে যদি গোটা কাউকে দেখতে চাই, দ্যাট ইজ ইলেকট্রন, সেই জন্য ইলেকট্রনকে আমরা কোয়ান্টাইজড বলছি। তাহলে কোনো কিছুর মধ্যে চার্জ কিউ, সেটা অবভিয়াসলি থাকবে ইলেকট্রনের গুণফল আকারে, তাহলে এন ই, যেখানে এন হচ্ছে একটা ইন্টিজার। এন একটা ইন্টিজার, ইন্টিজার কোথা থেকে শুরু হয়, -1 থেকে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ভায়া ইউনিটি। তাহলে এই এন এর ভ্যালু আমরা সংখ্যা মাইনাস নিতে পারবো না, তাই এন এর ভ্যালু 0 থেকে শুরু হবে। আবার এন এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে কিউ এর চার্জই তো 0, অর্থাৎ কোনো ইলেকট্রন যায়নি। তাহলে 0 না ধরে কোনো জায়গায় চার্জ আছে মানে এন এর ভ্যালু আমরা 1 থেকে শুরু করবো, আপ টু যত ইচ্ছা হতে পারে। তুমি ধরো না, কারোর মধ্যে 500খানা ইলেকট্রন দিয়ে দিলাম, 10টা ইলেকট্রন দিলাম, যা ইচ্ছা তা হতে পারে। কিন্তু কখনো এরকম হবে না কারোর মধ্যে আমি 10.33 সংখ্যক ইলেকট্রন দিলাম, হবে না বাবা। দশমিকে ইলেকট্রন তুমি পাঠাতে পারবে না, দশমিকে ইলেকট্রন সম্ভব নয়। সো দিস ইজ অল অ্যাবাউট কিউ ইকুয়াল টু এনই। এখন এই কিউ ইকুয়াল টু এনই, এই ফান্ডা থেকে কোনো বডির মধ্যে কটা ইলেকট্রন আছে সেটা আমরা জানতে পারবো। কি করে জানতে পারবো না, তো ধরো আমি কথা মানে বলছি, আমি কাউকে 1 কুলম্ব চার্জ দিলাম, ধরো এর মধ্যে আমি 1 কুলম্ব চার্জ রাখলাম, তাহলে এর মধ্যে ইলেকট্রন কটা আছে আমি কি করে হিসাব করব? দিস ইজ মাই ফান্ডা। তাহলে আমি কোন একটা বডির মধ্যে চার্জের পরিমাণ দিয়েছি 1 কুলম্ব, and I am intending to find the number of electrons n, n কতটা আছে। তাহলে সিম্পল স্যার, না তো q ইকুয়াল টু ne, এখান থেকে আমি লিখতে পারবো 1 শুড বি ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন ইনটু ইলেকট্রনিক চার্জ। ঠিক বলছি? নিশ্চয়, ইলেকট্রনিক চার্জ, তাই তো হচ্ছে q ইকুয়াল টু ne। তাহলে এখানে নাম্বার অফ ইলেকট্রনস কত হবে না, তো 1/1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, একে ঠিকঠাক হিসাব করলে হবে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 18। এইচএস এর কোশ্চেন এটা এসেছিল একবার, এইটা এইচএস এর কোশ্চেন 2017-18 বা এরকম সালের দিকে একবার এসেছিল এই কোশ্চেনটা। শোন, 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন থাকে, তোরা যদি মনে করিস 10এও এই অঙ্কটা তোদের করিয়েছিলাম, তোরা মনে করতে পারিস যে 1 কুলম্ব কতটা ইলেকট্রন থাকে।
তাহলে আই গেস এই টাইপের প্রবলেম এখান থেকে এলে আমরা ছোটখাটো বুঝতে পারবো। এতটুকু ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? বলবে আমাকে। এত ক্লিয়ার হয়ে গেছে? ওকে। ইলেকট্রোস্ট্যাটিক্সের বা এই বেসিক ফেনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স একটা রুল আছে। রুল কি? যে সেম চার্জ রিপেল করে, একই আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। লাইক চার্জেস রিপেল অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট। যদি প্লাস প্লাস হয় পরস্পরকে বিকর্ষণ করবে, মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু প্লাস মাইনাস পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। লাইক চার্জ সবসময় রিপেল করবে। এবার রিপালশন অর অ্যাট্রাকশন যাই হোক, তার আগে কিন্তু তড়িৎ আবেশ হয়, ইন্ডাকশন। হোয়াট ইজ ইন্ডাকশন? আমি যদি ধরো এখানটাতে কোনো একটা কিছু রেখেছি যার মধ্যে প্রচুর প্লাস আছে, প্লাস চার্জ আছে, হতেই পারে কোনো এক জায়গায়, মানে এখান থেকে প্রচুর ইলেকট্রন চলে গেছে, অবভিয়াসলি স্যার প্রচুর ইলেকট্রন চলে গেছে। এবার যখন এই প্লাস চার্জটাকে আমি কি করছি, একটা কোনো কাগজের কাছে নিয়ে আসছি, কাগজ অবভিয়াসলি কার্বন দিয়েই তৈরি। কার্বন দিয়ে তৈরি হওয়ার জন্য এখানেও কিছু ইলেকট্রন আছে, প্রোটন আছে। এবার যেহেতু প্লাস, এ চাইবে ইলেকট্রনকে টানতে, সেই জন্য এই কাগজের টুকরোর মধ্যে অটোমেটিক্যালি মাইনাস গুলো যেন কাছাকাছি চলে আসবে প্লাসের, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না, নিজেই। এবং প্লাস চার্জ যেহেতু প্লাসকে রিপেল করবে বা বিকর্ষণ করবে, অটোমেটিক্যালি প্লাস চার্জগুলো দূরে দূরে চলে যাবে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এই প্লাস চার্জের দরুন অটোমেটিক এখানে একটা বিপরীত অপোজিট চার্জ জেনারেট করে গেছে। প্লিজ এই জায়গাটা একটু দেখবে, অপোজিট চার্জ জেনারেট করে গেছে। এখন এই প্লাস চার্জগুলোকে বা মাইনাস চার্জগুলোকে প্লাস টেনে ধরে রেখেছে, সেই জন্য এই মাইনাস চার্জগুলো না নিজে থেকে আর ফ্রিলি মুভ করতে পারবে না কোনো জায়গায়। এদেরকে আমরা বলবো বাউন্ড চার্জ। দিস আর কল্ড বাউন্ড চার্জ। বাউন্ড চার্জ কাকে বলে? সো আমরা যখন দেখবো কোনো একটা প্লাস চার্জের কাছাকাছি কোনো একটা নিউট্রাল বডিকে নিয়ে আসবো, নিউট্রাল বডির অপোজিট চার্জগুলো এই প্লাস চার্জের কাছে চলে আসবে। কেন? আরে ভাই প্লাস মাইনাসকে আকর্ষণ করে, তার ফলে এই মাইনাস চার্জগুলোর উপর প্লাস একটা আকর্ষণ বল টানছে, অলওয়েজ টানছে। তার ফলে এই মাইনাস চার্জগুলো না বেরিয়ে যেতে পারছে না, কেন? তো টানছে, সেই জন্য এটাকে বলছি বাউন্ড চার্জ। হোয়ারএজ এই প্লাস চার্জকে না এ ঠেলে ফেলে দিচ্ছে, যা বাড়ি যা। সো এটাকে সেই জন্য আমরা বলবো ফ্রি চার্জ। এগুলো ফ্রি, এগুলো যখন ইচ্ছা মুভ করতে পারে। কি করে বুঝবো ফ্রি? চলো, আমি যদি এর সাথে একটা গ্রাউন্ড কানেক্ট করি, মানে কি এর সাথে একটা তার নিয়ে এসে মাটিতে টাচ করিয়ে দিই, জল দিবি সবিক মুখ চোখে, তাহলে যদি টাচ করিয়ে দিই দিয়ে মাটিতে নিয়ে যায়, তাহলে দেখ, তাহলে এটা গ্রাউন্ডেড কন্ডাক্টর, তাহলে এই প্লাস চার্জগুলো কি হবে বলতো? এই গ্রাউন্ডে ফ্লো করে চলে যাবে, ঠিক তো? কেন? এটা ফ্রি, আর এই চাইছে তুই পালা, তাহলে এই দিক দিয়ে ওকে ঠেলে ফেলে দেবে। তখন দেখা যাবে এইখানে আর কোনো চার্জ রইলো না, এখানে আর কোনো চার্জ রইলো না, অবভিয়াসলি নাই। এবার যদি আমি গ্রাউন্ডটাকে কেটে দিই, তাহলে এই বডিটা এখন দেখ ঋণাত্মক বডি হয়ে গেল, হ্যাঁ না বল? তাহলে আমি এইভাবে কোনো একটা বডিকে নেগেটিভ চার্জ করতে পারবো, ইয়েস অর নো? এটাকে বলা হয় চার্জিং বাই ইন্ডাকশন। সো কোনো একটা বডিকে ইন্ডাকশন মেথডের মাধ্যমে চার্জ করব। ইন্ডাকশনটা কি? একের প্রভাবে অন্যটা প্রভাবিত হওয়া, তাই না? যেমন ভালো বন্ধুর সাথে মিশলে তুমি অটোমেটিক্যালি কিছু ভালো গুণ পাবে, এটা আমরা ধরে চলি, বাড়ির লোকও তাই বলে। সেই জন্য তোর সঙ্গে মিশলে হবে না, সেটা আলাদা কথা। এবার তা দেখতে পাচ্ছি ইন্দ্রজিৎকে আমি, ঠিক আছে, না 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 মাইনা দিস। আচ্ছা, যেমন ধরো ওর সঙ্গে থাকাকালীন হয়তো ওর মনের মধ্যে আসছে ওর এত কোটি কোটি টাকা, আমারও কবে কোটি কোটি টাকা হবে, একটা গুড ইন্ডাকশন না? এবার ঠিক আছে তো? এবার হাস একবার, ওকে, এত ক্লিয়ার বুঝতে পেরেছি? তাহলে এইভাবে চার্জ করলাম, দিস কল ইন্ডাকশন, ইয়েস অর নো? তাহলে কোনো একটা বডিকে চার্জ করা যায়, উই ক্যান চার্জ এ বডি বাই ইন্ডাকশন। আমি টাচ করলাম এখানে বডিকে, না, এটা হচ্ছে উইদাউট টাচিং। কোনো বডিকে স্পর্শ করা ছাড়াই তাকে টাচ করা যায় বাই মেথড অফ ইন্ডাকশন। দিস ইজ ইয়োর থিওরি। এবার
আমার কাছে ধরো সেম কনসেপ্ট, সেম জিনিস, এটা ভুলে যাবো, সেম কনসেপ্ট, প্রচুর প্লাস চার্জ আছে। আমি কি করছি, একটা গ্লাস রড বা যে কোনো কিছু পদার্থকে এখানে কি করছি, টাচ করাচ্ছি। টাচ করানোর জন্য এখানে প্লাস মানে এখানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, ইলেকট্রন ঘাটতি আছে, এখানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, ইলেকট্রন ঘাটতি আছে। আর এখানে ইলেকট্রন ঘাটতিও নাই, ইলেকট্রন বেশিও নাই, নিউট্রাল, এটাকে আমরা ধরছি নিউট্রাল, এটাকে ধরছি আমরা নিউট্রাল। তাহলে এখানে ইলেকট্রন ঘাটতি আছে প্লাস, আর এটাকে ধরছি কি নিউট্রাল, এখানে ইলেকট্রন ঘাটতিও নাই, কিছু নাই। কিন্তু যেহেতু এখানে ইলেকট্রন ঘাটতি, তাই এখানকার ইলেকট্রন গুলো কি করবে, এই দিকে ফ্লো করে চলে যেতে শুরু করবে, এই দিকে ফ্লো করে চলে যাবে। কেন? কারণ ও পেয়েছে টাচ করার জন্য। তাহলে এখান থেকে কিছু সংখ্যক ইলেকট্রন হু করে এদিকে চলে যাবে, যাতে এখানকার প্লাস গুলোকে কমাতে পারে। তাহলে এখান থেকে যদি ইলেকট্রন চলে যায়, তাহলে এটা কি রকম হবে, প্লাস। এবার এটাকে যদি ডিট্যাচ করে দাও, তাহলে তুমি দেখবে এটা প্লাস চার্জ হয়ে গেল। এটাকে বলবো চার্জিং বাই টাচ, স্পর্শের মাধ্যমে কোন বস্তুকে আহিত করা। দুটোর মধ্যে একটা বিস্তর ফারাক বা পার্থক্য তুমি দেখতে পাচ্ছ। এই চার্জকে তো চেঞ্জ করে দিই, প্লাস ছিল। তুমি দেখো যখন ইন্ডাকশনের মাধ্যমে চার্জ করিয়েছি, অপোজিট চার্জের মধ্যে জেনারেট করেছে। মানে যখন কোনো একটা বডিকে ইন্ডাকশনের মাধ্যমে আমি চার্জ করাবো, তখন তার মধ্যে কিন্তু অপোজিট চার্জ জেনারেট করবে। আর আমি যদি কোনো বডির মধ্যে সেম চার্জ জেনারেট করাতে চাই, তখন আমাকে টাচ করাতে হবে। তোমাদের কোশ্চেন এখান থেকে আসতে পারে যে কোনো একটা বডিকে আমি যদি সেম চার্জে করতে চাই, তাহলে আমাকে টাচ করাতে হবে, তাছাড়া উপায় নাই। আর তাছাড়া কি করতে পারে, মাইনাস দিয়ে ইন্ডাকশন হতে পারে। ক্লিয়ার? এক্সাম্পল দিচ্ছি। ধরো ধরো আমি এরকম নিলাম একটা স্ফেয়ার নিলাম। এই স্ফেয়ারের তুমি ভাবো এরকম একটা মোটা আছে অংশ, একটা মোটা দিক এরকম আছে, এই মোটা দিক আছে, এরকম মোটা একটা স্ফেয়ার মানে ফাঁপা গোলক। এই ফাঁপা গোলকে আমি ধরো সাম প্লাস চার্জ দিয়েছি, প্লাস চার্জ। এবার এই প্লাস চার্জটা কিভাবে থাকবে? প্লাস চার্জটা স্যার এই ভেতরের সারফেসে থাকবে নাকি বাইরের সারফেসে থাকবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো তার জন্য একটা পরীক্ষা করেছিলেন কে, বিজ্ঞানী ফ্যারাডে একটা পরীক্ষা করেছিলেন। আরো অন্য পরীক্ষা করা যায়। অন্য পরীক্ষাটা আমি বোঝাচ্ছি, ফ্যারাডের পরীক্ষাটা প্রজাপতির জাল দেওয়া, আগে এই পরীক্ষাটা বোঝাই, তারপর আমি অন্য পরীক্ষাটা বোঝাচ্ছি। পরীক্ষাটা বলছি, দেখ ধর আমার কাছে একটা কন্ডাক্টিং স্ফেয়ার আছে। কন্ডাক্টিং স্ফেয়ার মানে একটা গোলক, কিন্তু যেটা পরিবাহী করতে, মানে পরিবাহী, তামা দিয়ে তৈরি, লোহা, অ্যালুমিনিয়াম এগুলো দিয়ে তৈরি। তাহলে আমার কাছে একটা কন্ডাক্টিং স্ফেয়ার আছে, এরকম ভাব, একটা কন্ডাক্টিং স্ফেয়ার আছে, কন্ডাক্টিং স্ফেয়ার, আর এটা পুরো নিরেট, ঠিক আছে। এবার এর ভেতরে ধর আমি প্লাস চার্জ দিয়ে দিয়েছি, তাহলে নিরেট বলে প্লাস চার্জ তো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার আমি কি করলাম, একটা এইরকম টাইপের, ভালো করে বোঝ, এইরকম টাইপের দুটো স্ফেয়ার চয়েস করলাম। এই স্ফেয়ার দুটোকে যদি এইভাবে রাখি, তাহলে স্ফেয়ারটা ঠিক এইভাবে আটকে যায়। ব্যাপারটা বোঝাতে পেরেছি? এইভাবে আটকে যায়, এবং এই দুটোকে ডিট্যাচ করা যায়। বোঝাতে পারছি? এই স্ফেয়ারটা কন্ডাক্টিং, এই কালো স্ফেয়ারটা কন্ডাক্টিং, কিন্তু এইটা হচ্ছে নন কন্ডাক্টর। কেন নন কন্ডাক্টর? এটা কন্ডাক্টর হলে পালিয়ে যাবে গ্রাউন্ডে, হ্যাঁ না বল। এবার আমি কি করলাম, এটাও নন কন্ডাক্টর। আমি এরকম ভাবে দুটো স্ফেয়ারকে এমন ভাবে চয়েস করলাম যে এইভাবে রাখলে পরে একদম টাচ হয়ে যাবে, একদম পুরো গোলকটাকে পুরো ঢেকে নেবে এবং টাচ হয়ে যাবে। আমি টাচ করিনি, টাচ হয়ে যাবে। কেমন ভাবে না, তো এইরকম ভাবে টাচ হয়ে একদম পুরো টাচ হয়ে গেছে, এই লাইক দিস, এই রকম হয়ে গেছে। এবার এর ভেতরে কি ছিল, প্লাস। এবার যদি আমি এটাকে বাইরে বার করে আনি, দিয়ে আমি বাইরে বার করে নিচে বাইরে বার করে আনলাম, এরকম ভাবে বাইরে বার করে আনলাম। এবার এর চার্জ তখন দেখছি যে একে যখন বাইরে বার করে নিয়ে আসা হয়েছে, তারপর তাহলে এখন এই গোলকটার এবার চার্জ দেবো, কত আছে। দেখা যাবে এর মধ্যে কোনো চার্জ নাই, চার্জ গেল কোথায়? দেখা যাচ্ছে সব চার্জ এইখানে চলে গেছে। তাহলে এই পরীক্ষা থেকে একটা জিনিস স্পষ্ট, যে আমি যখন কোনো বডিকে চার্জ দেব, সেই চার্জটা সবসময় তার বহির্পৃষ্ঠে, আউটার সারফেসে থাকবে। কেন? আউটার সারফেসে এখানে চার্জ ছিল বলেই তো চার্জগুলো এর আউটারে চলে গেছে, হ্যাঁ না বল। এর আউটারে চলে গেছে বলেই চার্জটা এখানে বেড়ে গেছে।
তাহলে এই পরীক্ষাটার একটা স্পষ্ট যে এনি চার্জেস অলওয়েজ টেন্ড টু লাই আউটসাইড সারফেস। এনি চার্জ, যে কোনো চার্জ চেষ্টা করে বাইরের সারফেসে থাকার জন্য। তাহলে এখানেও যদি আমি প্লাস চার্জ দিই তাহলে ভেতরে কোনো প্লাস চার্জ যাবে না, পুরোটাই কি যাবে? মাইনাস চার্জ, এই বাইরে যাবে। তার মানে পুরো স্ফিয়ারে বাইরে আমার কি থাকবে? প্লাস চার্জ। ক্লিয়ার? ক্লিয়ার? এত বুঝতে পেরেছি? এবার দেখ কনসেপ্টের দিকে দেখ তোদের কোশ্চেন। এবার আমি ধর প্লাস কিউ চার্জ দিয়েছি, তাহলে পুরোটাতেই প্লাস কিউ চার্জ ভরে গেছে, পুরো প্লাস কিউ চার্জ হয়ে গেছে, ঠিক বলছি তো? কেন আমি প্লাস কিউ চার্জ দিয়েছি? তাহলে পুরোটাতেই তো প্লাস কিউ চার্জ চলে গেছে। এবার কোথায় আছে তারা? বাইরে আছে, বাইরে আছে। এখনই শেখালাম চার্জ সবসময় বাইরে থাকে, বাইরে আছে, বাইরে চার্জ আছে। তার মানে বাইরে কিউ চার্জ আছে, সব জায়গায় কিউ চার্জ আছে। এখন আমি কি করলাম বুদ্ধি করে, যেহেতু এটা একটা ফাঁপা ছিল হলো, আমি এর ভেতরে একটা মাইনাস কিউ চার্জকে প্লেস করলাম। কোশ্চেনের জটিলতা বা বোঝ। তাহলে আমি কি করলাম, হলো ছিল, আমি ভেতরে একটা মাইনাস কিউ চার্জের একটা এরকম ব্লক ভরে দিলাম। ব্যাপারটা বোঝাতে পারছি? ক্লিয়ার? এবার তাহলে বাইরে আর ভেতরে চার্জ কত হবে? দিস ইজ মাই কোশ্চেন। এনি আইডিয়া বলো, এনি আইডিয়া বলো। একদম সহজ, ভাবো, যা বোঝালাম এতক্ষণ ধরে তা ভাবো, দিয়ে দেখো সলভ হয়ে যাবে। তোমাদের টিপিপিতে আছে ওদের কোশ্চেনটা। এনি, হ্যাঁ আগে বলো বাইরে কত হবে? শঙ্খ বল, বাইরে কত হবে? কেউ বল। বাইরে প্লাস কিউ তো আছেই, হয় প্লাস কিউ থাকবে না হয় চেঞ্জ হবে। চেঞ্জ কি কিছু হবে বলতে পারো? কি হবে বুঝতে পারছিস না? চল আই দেখ বোঝাচ্ছি। হয়তো মনের মধ্যে আছে, বলতে ভয় পাচ্ছিস, কোনো ব্যাপার না, ভয়ের কি আছে, আমি তো জিজ্ঞেসই করছি। দেখ, আচ্ছা তুই একটা কথা বল, এখন যা শেখালাম এটা কি ইন্ডাকশন? ইন্ডাকশনে কোনো টাচ দরকার নাই। তাহলে এখানে মাইনাস কিউ আছে, মানে একটা সিম্পল কথা, এই মাইনাস কিউ এর জন্য এই জায়গাটায় প্লাস কিউ জমাবে। হ্যাঁ না না বল। দূরে প্লাস কিউ, আর কি বলছি, দূরে কি জমাবে? মাইনাস কিউ, আর পাশে কাছে কি জমাবে? প্লাস কিউ। তার মানে এ মাইনাস কিউ হওয়ার জন্য এখানে জমবে কত? মাইনাস কিউ, আর ভেতরে কত জমবে? প্লাস কিউ। তাহলে আউটার সারফেসে চার্জ ছিল কিউ, আর তার সাথে মাইনাস কিউ চার্জ যোগ হয়ে গেছে। হ্যাঁ না বল। তার মানে কি হবে? কিউ প্লাস অফ মাইনাস কিউ। তার মানে আউটার সারফেসে চার্জ হবে কিউ মাইনাস কিউ। আর এই ভেতরের সারফেসে কি এবার চার্জ থাকবে? হ্যাঁ, এই চার্জ তো যাবে না, কেন? এটা বাউন্ড চার্জ। কেন? এই যে ধরে রেখে দিয়েছে। অ্যাকর্ডিং টু দিস ভেতরে চার্জ থাকতে পারে না, বাউন্ড চার্জ ভাই, ও বেরোতে দেবে না। তার জন্য এই মাইনাস কিউ কি করছে? এই প্লাস কিউটাকে ধরে রাখছে। তাহলে ভেতরে চার্জ হবে কত? প্লাস কিউ, এবং এটা আমার হবে বিসি বা বাউন্ড চার্জ। বুঝতে পেরেছি ব্যাপারটা? কনসেপ্টটা কি এতক্ষণ ধরে ক্লিয়ার করতে পারলাম? যা বোঝালাম তার উপর ভিত্তি করে একটা শুধু কোশ্চেন করলাম আমি। ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা কি বুঝতে পেরেছি সবাইকে? খুব ভালো কোশ্চেন, কিন্তু এটা তোমাদের পরীক্ষা আসার মতো কোশ্চেন। ক্লিয়ার? এত ক্লিয়ার হয়ে গেছে সবার? ফ্যারাডে একটা প্রজাপতি জাল নিয়ে পরীক্ষা করেছিলেন। কি করেছিলেন? তো ধরো এরকম একটা প্রজাপতি জাল আছে, প্রজাপতির জাল ভাবতে পারো, এরকম টাইপের কনসেপ্ট। হ্যাঁ, যে জালটা তুই ফেলিস টাকা পয়সা দিয়ে। আরে আমার কিছুই কথা নাই ভাই, প্লিজ আমাকে এর মধ্যে ঢোকাস না, এই পাপি জায়গায় আমি নাই। এদিকে দেখো, তো এদিকে দেখো। তাহলে এরকম একটা প্রজাপতি জাল, এবার কি করেছি বলো তো? এই প্রজাপতির জালে একটা সুতো ভেতর দিয়ে গলিয়ে রেখেছি। ব্যাপারটা বুঝতে পেরেছো? কেন? যে আমি সুতো দিয়ে যদি টান মারি তাহলে প্রজাপতি জালটা উল্টো হয়ে যাবে। ব্যাপারটা বুঝেছিস তো? দেখ ভালো করে বোঝ। এটা একটা প্রজাপতির জাল, এটা তো আউটার সারফেস। এবার এই ভেতর দিয়ে যদি জোরে টান মারি তাহলে ভেতরটাকে উল্টে যাবে না, এরকম টাইপের। এবার আমি কি করেছি, এটা ধরো সিল্ক দিয়ে তৈরি, প্রচুর টাকা আমার, সিল্ক দিয়ে তৈরি। এবার সিল্ককে কি করেছি, এখানে কাঁচ দিয়ে ঘষেছি। তাহলে এখানে নিশ্চয়ই প্লাস বা মাইনাস কিছু একটা জমা হবে। আমি ধরলাম এখানে প্লাস জমা হয়েছে, তাহলে এই পুরো প্রজাপতির জালে প্লাস আছে। এখন আমি যদি ভেতরে গিয়ে পরীক্ষা করে দেখি, দেখবো কোনো আধান নাই। কেন? এই জন্য। হ্যাঁ না বল। এবার আমি যদি এটাকে উল্টে দিই তাহলে প্লাস চার্জ গুলো কি ভেতরে চলে গেল? হ্যাঁ না বল। লজিক তো তাই হবে, ভেতরে চলে গেল। কেন? প্লাস চার্জ বাইরে ছিল, এবার ভেতরে চলে গেল। এবার যদি পরীক্ষা করে দেখি চার্জ আবার কোথায় চলে যাবে? বাইরে।
তার মানে আমি যতই চেষ্টা করি চার্জ সব সময় কোথায় চাইবে, বাইরে থাকতে। এবার আপনি স্যার কি করে পরীক্ষা করছেন যে এখানে চার্জ আছে কি নাই? তাহলে কোনো একটা জায়গায় চার্জ আছে কি নাই সেটা জানবো কি করে? তার জন্য একটা যন্ত্র আছে, তাকে বলা হয় গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ। গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ এটা খুব সহজ, বাড়িতে তোরাই বানাতে পারিস, আমি বাড়িতে বানানোর টেকনিক বুঝিয়ে দিচ্ছি। চেষ্টা করলেই 10 সেকেন্ডে, 10 নয় 10 মিনিট বা 15 মিনিটে বানিয়ে নেওয়া যায়, যদি তোর কাছে সেই জিনিস থাকে। কিরকম দেখ, আমরা বলছি গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। হ্যাঁ, আরে কিছু তো নিজে কর, সব আমার উপর ছেড়ে দিচ্ছিস। না না, আমি একদমই নয়। তবে দেখো আমি কি করলাম, আমি একটা কাঁচের বক্স নিলাম। তোমাদের কাঁচের বক্স নেওয়ার কোনো দরকার নাই, আমি বোঝানোর জন্য বলছি। পুরো তোদের কাঁচের বক্স নেওয়ার কোনো দরকার নাই, বদ্ধ ঘরে ফ্যান লাইট বন্ধ করে এসি বন্ধ করে কাজটা করি। এদিকে এসো। এবার আমি কি করলাম, একটা এটা পুরো হচ্ছে কাঠ দিয়ে তৈরি। কেন কাঠ দিয়ে? নন কন্ডাক্টর। আমি কি করলাম, একটা কন্ডাক্টিং রড বা কিছু পাতলা কিছু নিলাম, তার দিয়ে এখানটাতে কি করলাম, একটা হুক সিস্টেম করলাম, এরকম হুক, এরকম টাইপের। এই হুক সিস্টেমের মাধ্যমে আমি দুটো গোল্ড লিফ মানে সোনার পাতা, কেমন পাতা, খুবই পাতলা। তোরা যে মানে কি বলবো, ওই নান রুটি বা এই আমাদের যে রুটি ফয়েল করে না অ্যালুমিনিয়াম পেপার, ওটা দেখবি খুব মোটা নয় বা খুব পাতলা নয়। আমি কিন্তু ওই কথা বলছি না যে চকচকে দিয়ে আমাদের ডাল ভরে দেয়, ওইটা নয়, ওটা খুবই পাতলা। আমি কথা বলছি ওই ফয়েলগুলো। এবার ওই ফয়েলগুলোকে জাস্ট দুবার এরকম করে র্যাপ করলে একটু দেখবি মোটা হয়ে যায়। ওরকম দুটো ফয়েলকে জাস্ট এরকম করে ভাঁজ করে এরকম করে ঝুলিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, এখানে একটা ফয়েল ঝুলালাম এরকম করে, কনসেপ্ট এরকম ভাবতে পারো। এইখানে একটা ফয়েল ঝুলছে লাইক দিস, বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? দুটো ফয়েল ঝুলছে। আর আমি কি করলাম, ওপর একটা এরকম করে চাকতি রাখলাম, এটাও কিন্তু কন্ডাক্টিং, এটাও কন্ডাক্টিং, এটাও কন্ডাক্টিং। এবার আমি কি করলাম, ধর আমি কথা মানে বলছি পশমের সাথে কাঁচকে ঘষেছি, তাহলে অবভিয়াসলি পশম যেহেতু সবার উপরে আছে, পশমে কি হবে, পজিটিভ, কাঁচে নেগেটিভ। এবার সেই কাঁচ দণ্ডটাকে কাছে নিয়ে আসছি, ভালো করে বোঝ। তাহলে এর মধ্যে কি চার্জ আছে আমরা জেনে নিলাম পড়াশোনার মাধ্যমে, নেগেটিভ। কিন্তু এর মধ্যে যে চার্জ আছে তা তো আমরা জানি না, আমরা এবার জানবো যে আছে কিনা। তাহলে আমি এইটাকে কাছে নিয়ে এলাম, তার মানে আমি সামহাও এখানে মাইনাস চার্জকে কাছে নিয়ে এসেছি, ঠিক বলছি তো? মাইনাস চার্জকে নিয়ে এসেছি, মাইনাস চার্জকে নিয়ে এসেছি, কিন্তু টাচ করিনি, ওয়ার নট টাচিং, টাচ করিনি। তার ফলে আমরা বলতে পারি যে এই জায়গাটায় প্লাস চার্জ তৈরি হবে, হ্যাঁ না বল? ঠিক তো? আর এর থেকে দূরে সব থেকে কোথায় আছে, এইটা সব থেকে দূর, সব থেকে দূরে এটাই। তাহলে সব থেকে দূরে কি তৈরি হবে, মাইনাস। তাহলে দেখ এটাও মাইনাস, এটাও মাইনাস। আর আমরা একটু আগে বললাম সেম চার্জ পরস্পরকে কি করবে, রিপেল করবে। তার মানে যখন এটাকে কাছে আনেনি স্বর্ণপত্রটা এইভাবে থাকবে, স্বর্ণপত্রটা এইভাবে থাকবে, কিন্তু যখনই কাছে নিয়ে আসছে না স্বর্ণপত্র আস্তে আস্তে এরকম করে বিক্ষেপ দেখা যাচ্ছে। কেন হচ্ছে, সেম চার্জ পরস্পরকে কি করছে, রিপেল করছে। তাহলে এইটা সবসময় কি হচ্ছে, এরকম করে রিপেল করছে বলে দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। এই রকম সাহায্যে আমরা জানতে পারবো। যদি এখানে প্লাস হয় তাহলে এটা কি হবে, মাইনাস, এটা কি হয়ে যাবে, প্লাস, আবার রিপেল হবে। তাহলে কোনো জায়গায় চার্জ আছে কি নাই সেটা জানতে গেলে আমরা বুঝবো যে স্বর্ণপত্র বিক্ষেপণ, বাস, আর কিছু দরকার নাই আমার। এবার যদি আমার শুধু নিউট্রাল থাকতো, কোনো বিক্ষেপ দেখাতোই না। তার মানে চার্জ আছে মানে বিক্ষেপ দেখাবে, নিউট্রাল থাকলে কোনো বিক্ষেপ দেখাবে না। এই গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের সাহায্যে আমরা সহজে এইভাবে জানতে পারবো, ঠিক আছে? এবার কার মধ্যে কি চার্জ আছে সেটা জানবো কি করে? প্লাসও থাকতে পারে, আবার কি থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। এবার দেখ, ধর আমি এটাকে পুরোটাকেই প্লাস চার্জ করে দিলাম, ধর, ঠিক আছে, পুরোটাকেই প্লাস চার্জ করলাম, পুরোটাই কি করলাম, প্লাস চার্জ। এবার প্লাস চার্জ পুরোটাকে করার জন্য তাহলে এটা অটোমেটিক্যালি কি আছে, বিক্ষেপ হয়ে আছে, হ্যাঁ না বল? পুরো প্লাস চার্জ আছে, ভালো করে বোঝ কনসেপ্টটা, পুরো বিক্ষেপ হয়ে আছে। এখন আমি যদি এই জায়গাটায় একটা নেগেটিভ চার্জকে নিয়ে আসি, নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জের জন্য এই জায়গাটায় প্লাস আরো বাড়বে, হ্যাঁ না বল? আর এই জায়গাটায় কি হবে, প্লাস কমবে। কেন, এই নেগেটিভটা আবার এখানে জমা হবে, ইয়েস অর নো? ফ্রি চার্জ। তাহলে এই নেগেটিভটা এখানে জমা হবে, তার মানে অলরেডি প্লাসের জন্য বিক্ষেপ হয়েছিল, কিন্তু বেটা নেগেটিভ এসে প্লাস গুলোকে কি করছে, কমিয়ে দিচ্ছে। তাহলে বিক্ষেপের পরিমাণ কি হবে, কমবে। তার মানে অলরেডি বিক্ষেপ বেশি আছে, যেটা প্লাস চার্জ দিয়ে রেখেছে, এটা তো আমি জানি প্লাস দিয়ে রেখেছি,
তাহলে এসে দেখছি বিক্ষেপ কমছে, মানে এটা কি আছে? অপোজিট চার্জ। ইয়েস অর নো? এবার তুই ভাব যদি সেম চার্জ দিতাম প্লাস, তাহলে এটা কি হতো? কমতো, কিন্তু এখানে চার্জ কি হয়ে যেত? বেড়ে যেত। তাহলে এটা আরো বেশি বিস্ফোরণ দেখাতো। এবার ক্লিয়ার হলো? প্লাস না মাইনাস বুঝতে পারবো কনসেপ্ট পুরো। আমি কি এর সাহায্যে যা ইচ্ছা তাই চার্জকে এনে টেস্ট করতে পারবো? সম্ভব নয়। কেন? আমি বারবার বলছি এটা হুক সিস্টেম আছে, এরকম ভাবে লাগানো আছে, হালকা করে ঝুলছে। যদি এখানে খুব হাই চার্জ নিয়ে আসো, এখানেও কিন্তু হাই ইন্ডাকশন হবে, তারপরে স্বর্ণপত্রটা খুলে পড়ে যাবে। সেই কারণে খুব হাই চার্জ এখানে আবার দেওয়া যাবে না। 2 নম্বর, এই জায়গাটায় আমরা কেন কাঁচের বক্স দিয়ে বা কাঠ দিয়ে এরকম করে ঢেকে রাখবো? যাতে বাইরে থেকে কোনো হাওয়া বাতাস এখানে না এইটাকে দুলিয়ে দেয় বা নড়িয়ে দেয়, বা কোনো আনওয়ান্টেড কিছু না ঢুকে যায় এখানে। 3 নম্বর, এখানে কিছু জল শোষক পদার্থ রেখে দেওয়া হয়, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, এরকম কিছু পদার্থ যারা জলকে শোষণ করে। যারা জলকে শোষণ করে সেরকম পদার্থ কেন রাখবো? না তো যদি জলীয় বাষ্প থাকে, তাহলে এখানে যে ইন্ডাকশনের ফলে চার্জ হচ্ছে, সেই চার্জগুলো জলীয় বাষ্পের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। তাহলে আমরা এই জায়গাটায় ঠিকঠাক ডিফ্লেকশন দেখতে পাবো না। সেই কারণে এখানে কিছু জল শোষক পদার্থ দিয়ে দেওয়া হয়। তাহলে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের কনসেপ্টটা বোঝাতে পারলাম, কি কাজ করে না করে, একদম সহজ, একদম ইজি ক্যালকুলেশন। ক্লিয়ার? ওকে, এবার আমরা পড়বো এবার চার্জ ডেনসিটি, আধানের তলমাত্রিক ঘনত্ব। ক্লিয়ার হয়েছে? তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব, বা আমরা পড়বো হচ্ছে চার্জ ডেনসিটি। দেখ, ধর কোনো একটা জায়গায় সাম ক্ষেত্রফল আছে এ ক্ষেত্রফল, এবং তার মধ্যে আমি কিউ চার্জ ডিস্ট্রিবিউট করেছি। দেখা যায় যে জায়গায় ক্ষেত্রফল কম, বেশি পরিমাণে চার্জ সেই জায়গায় জমা হয়। যে জায়গায় ক্ষেত্রফলটা কম, তুই দেখ এখানকার ক্ষেত্রফল আর এখানকার ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল অনেক কম, তাহলে যেখানে ক্ষেত্রফল কম বেশি পরিমাণে চার্জ না সেখানে জমা হবে, সেইখানটাতে। সেই জন্য এটাকে বলা হয় চার্জ ডেনসিটি বা সারফেস চার্জ ডেনসিটি, বা আধানের তলমাত্রিক ঘনত্ব। এটাকে সিগমা দিয়ে লেখা হয়, এবং এটা হচ্ছে কিউ বাই এ। এ মানে এরিয়া। যেমন ধর তুই একটা স্ফিয়ার নিয়েছিস, গোলক, তাহলে গোলকের এরিয়া কত হয়? যদি রেডিয়াস আর হয় তাহলে অবভিয়াসলি 4 পাই আর স্কোয়ার। তাহলে তার চার্জ ডেনসিটি সিগমা কত হবে? না তো কিউ বাই 4 পাই আর স্কোয়ার। সিগমা শুড বি ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার। ক্লিয়ার? এবার আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল চয়েস করি, ভালো করে বুঝে বলবি, তাহলে সব থেকে বেশি চার্জ কোন কোন জায়গাগুলো জমা হবে বলতো দেখি? হ্যাঁ, অ্যাঙ্গেল গুলোতে। লাইক এইখানটাতে সব থেকে বেশি, এইখানটাতে সব থেকে বেশি, এখানটাতে সব থেকে বেশি। সো অ্যাঙ্গেল গুলোতে সব থেকে বেশি জমা হবে। ক্লিয়ার? এটুকু বুঝতে পারলাম। এখান থেকে আমরা একটা ঘটনার ব্যাখ্যা দিতে পারি। কি ঘটনা? দেখ, ধর খুব সরু সূচ এরকম টাইপের একটা অংশ নিয়েছি। কেমন? ধর এরকম সরু সূচ জাতীয় একটা পদার্থ এই জায়গাটা নিয়েছি, এবং এটাকে আমি খুব হাই পজিটিভ ভোল্টেজ দিয়ে রেখেছি। হাই পজিটিভ ভোল্টেজ, হাই পজিটিভ, খুব হাই পজিটিভ। তার মানে বেশি হাই কিন্তু এখানে জমা আছে, সব থেকে বেশি হাই, কিন্তু এখানে জমা আছে। এবার আমি কি করলাম, এই জায়গাটা একটা মোমবাতি দিলাম, ধর একটা মোমবাতি রেখেছি, সামহাও একটা মোমবাতি। এবার ঘটনাটা বোঝ কি হয়। যেহেতু খুবই হাই পজিটিভ চার্জ এখানে আছে, সেই কারণে আশেপাশে যে ধূলিকণাগুলো আছে না, সেই ধূলিকণাগুলোর মধ্যে ইন্ডাকশন হচ্ছে। ইয়েস অর নো? তাহলে এখানে যে ধূলিকণাগুলো আছে সেগুলো কি হয়ে যাচ্ছে? সব মাইনাস। কেন? প্লাসের জন্য মাইনাস হবে। ওরা মাইনাস হওয়ার জন্য এই ধূলিকণাগুলো এর দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে। অ্যাট্রাক্টেড হওয়ার পর যখনই টাচ হয়ে যাচ্ছে সেম চার্জ পেয়ে যাচ্ছে। হ্যাঁ না বল? আর সেম চার্জ পরস্পরকে কি করে? রিপেল করে, সেই জন্য সোজা বেরিয়ে যাচ্ছে। তার মানে ধূলিকণাগুলো ইন্ডাকশনের জন্য অপোজিট চার্জে চার্জ হচ্ছে, এবং এখানে এসে টাচ হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। তার ফলে এখানে একটা কনস্ট্যান্ট ফ্লো অফ পজিটিভ চার্জ তুমি খুঁজে পাবে। ইয়েস অর নো? এবং যেহেতু তার মধ্যে ধূলিকণাগুলোও যাচ্ছে, তার জন্য মোমবাতির শিখাটা সামান্য এর উপরে নড়বে। ক্লিয়ার? এই মোমবাতির শিখাটা সামান্য নড়ছে কেন? তার ফলে আমরা বুঝতে পারছি যে এখানে একটা ফ্লো অফ চার্জেস পাওয়া যাচ্ছে, আদারওয়াইজ বুঝতেই তো পারতাম না আমরা। এবং এটা হওয়ার কিছুক্ষণ পর আস্তে আস্তে এ পজিটিভ চার্জ হারিয়ে দেবে। হ্যাঁ না বল? হারাতে এর পজিটিভ চার্জ যখন কমে যাবে তখন আর ইন্ডাকশন হবে না, আস্তে আস্তে এটাও বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার?
কিন্তু আমি যদি এখানে কন্টিনিউয়াসলি সাপ্লাই দিতে থাকি কন্টিনিউয়াসলি ঘটতে থাকবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? এটাকে বাংলায় বলা হয় তড়িৎ বার্তা, ইংলিশটা আমার মনে নাই। তড়িৎ বার্তা, বয় আকার তয়জাফল আকার, বার্তা, তড়িৎ বার্তা। ওকে, এর কেন এটা স্যার শিখালেন আপনি? তার প্র্যাকটিক্যাল ইউজ এখনই শিখবো আমরা, তার প্র্যাকটিক্যাল ইউজটা এখনই শিখবো আমরা। প্র্যাকটিক্যাল ইউজটা কি না, তো আমরা শিখবো হচ্ছে বজ্র নিরোধক বা বজ্র নিবারক। বজ্র নিরোধক বা বজ্র নিবারক কি? দেখবি অনেক সময় টাওয়ারের মাথায় একটা সরু এরকম রডের মতো অংশ থাকে, বাড়ির মাথায় অনেক সময় বড় বড় যে বিল্ডিং তার মাথায় এরকম করে রডের মতো একটা ছোট্ট একটা অংশ দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? আকাশে যখন প্রচুর পরিমাণে মেঘ জমা হয় তখন ওই বায়ুর ধূলিকণার সঙ্গে মেঘের ফ্রিকশন বা ঘর্ষণের ফলে মেঘের মধ্যে প্লাস মাইনাস বোথ চার্জেস জমা হয়। তো ধর এখানে কোনো একটা মেঘ এরকম করে আছে, তার মধ্যে আমি ধরে নিচ্ছি নেগেটিভ চার্জ জমা হয়েছে, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, প্রচুর নেগেটিভ চার্জ জমা হয়ে গেছে, নেগেটিভ। আর কি হচ্ছে, আমার এখানে অনেক উঁচু বিল্ডিং আছে, একটা বিশাল 20 তলার বিল্ডিং, আমি ছোট করে আঁকছি 20 তলার বিল্ডিং। এই 20 তলার বিল্ডিং এ এখানে উইন্ডো যা আছে ইত্যাদি আছে, সব আছে। এবার এখন এটা যদি মাইনাস হয় তাহলে এর আশেপাশে এই জায়গাটায় ইন্ডাকশনের জন্য অবভিয়াসলি একটা প্লাস চার্জ তৈরি হবে। তার ফলে এদের দুটোর মধ্যে একটা বিভবের পার্থক্য সৃষ্টি হবে। ক্লাস 10 কে রেফার করে বলছি, 12 এখনো পড়াইনি, আসবে বিভব। তাহলে এদের মধ্যে কি হবে, মাইনাস প্লাস বেড়ে যাওয়ার ফলে যদি একটা ক্রিটিক্যাল লিমিটের থেকে বেড়ে যায় তখন কি হবে, কিছু পরিমাণ মাইনাস প্লাসের এরকম ভাবে চলে আসবে। এটাকে আমরা বজ্রপাত বলি। সেই জন্য বজ্রপাত বেশিরভাগটাই দেখবে উঁচু গাছে হয়, নারকেল, তাল, এই সমস্ত গাছে। বট গাছে খুব কম হয় বজ্রপাত, হয় না। বট গাছ ছোট হয়, বট গাছ কি খুব লম্বা হয় না। নারকেল গাছ কি হয় দেখবি সরু, ছোট্ট জায়গার মধ্যে আছে, তাই নারকেল গাছের মধ্যে ইন্ডাকশন হওয়াটা কি খুব সহজ। তাল গাছেও, সেই কারণে নারকেল গাছ তাল গাছে হয়। তো এখন এইগুলো থেকে রেহাই পাওয়ার উপায় কি? আর এরকম বজ্রপাত আমাদের গোটা পৃথিবী জুড়ে প্রত্যেকদিন গড়ে 60,000 70,000 বজ্রপাত হয়ই হয়। বজ্রপাত অবভিয়াসলি একটা ইলেকট্রিক ফেনোমেনা, মানে চার্জের গ্রাউন্ড থেকে আকাশে কানেকশন এরকম ভাবে চলে যাচ্ছে। বজ্রপাত তো তাহলে স্যার স্ট্রেটও হতে পারতো, সোজা ফটফট পড়ে গেল, কিন্তু বজ্রপাত এরকম না হয়ে বজ্রপাত দেখবি এরকম এরকম করে এরকম হয়, তাই না? বা অনেক সময় একটা দুটো লাইন হয়ে বেরিয়ে যায়, কিন্তু এরকম পাত কেন দেখায়? এবার ভালো করে কনসেপ্ট বোঝ। ধর বজ্রপাতটা শুরু হয়েছে, আমি খুব অল্প সময় বোঝাচ্ছি। এবার বজ্রপাত শুরু হয়েছে মানে এখানে তো মাইনাস আছে নাকি, প্রচুর মাইনাস আছে এখানে, এটা প্রচুর মাইনাস। আমি জুম করছি, এটা জুম করে দেখাচ্ছি, এটা বজ্রপাত যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে মাইনাস, এরকম করে প্রচুর মাইনাস আছে বজ্রপাতের, বজ্রের মধ্যে এরকম মাইনাস। আর আশেপাশে কি আছে, ধূলিকণা, আশেপাশে ধূলিকণা আছে, বায়ু আছে। এই মাইনাসের জন্য এটা খুবই হাই ভোল্টেজ, ইহা কি হাই ভোল্টেজ, বহু হাই ভোল্টেজ হওয়ার জন্য এই ধূলিকণাগুলো কি হয়ে যাচ্ছে, প্লাস চার্জ হয়ে যাচ্ছে। এবার এই ধূলিকণাগুলো প্লাস হয়ে যাওয়ার জন্য কিছুটা অংশ এই ধূলিকণার দিকে টেনে নিচ্ছে, আবার এদিকে টেনে নিচ্ছে, তাহলে এইরকম ভাবে ব্রাঞ্চিং হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের এই বজ্রপাতটা ব্রাঞ্চের মধ্য দিয়ে যাচ্ছে। কেন? এরা ওকে টেনে নিচ্ছে বিভিন্ন দিকে, যেমন তেমন ভাবে টানছে, তার ফলে কি হচ্ছে, আঁকা বাঁকা পথেও চলে যাচ্ছে, সোজা যেতে পারছে না, বিকজ অফ দিস রিজন। বুঝতে পারলাম? তাহলে বজ্র কেন সোজা পড়ে না? পড়তে পারতো, তার সোজা হলে তো সব থেকে ভালো হতো রে, একদম ফট করে পড়ে গেল, তাহলে আমার চার্জ ডিফারেন্স কমে গেল। হয় না, এরকম হয় তার কারণ বিকজ অফ দ্যাট ওই ধূলিকণা। আমি কি বলতে পারলাম? ডাস্ট পার্টিকেলস ক্লিয়ার হলো এখন? তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? তাহলে আমরা একটু আগে যে ঘটনাটা পড়লাম সেটাকে ইউজ করতে পারি। ধর আমি কি করলাম, এখানে একটা লম্বা এরকম রড নিলাম, রড নিয়ে এখানে এরকম করে সুচালো 3টে অংশ রেখে দিলাম, হতে পারে। এবার তুই বল, কনসেপ্ট এখানে নাও, এটা মাইনাস, তাহলে এখানে অবভিয়াসলি প্রচুর হাই প্লাস জমা হবে। আর এটাকে কানেক্ট করেছি আমি মাটির সাথে, তাহলে এটা যদি প্লাস হয় মাটিতে কি তৈরি হবে, মাইনাস, ফ্রি চার্জ মাটিতে পালিয়ে গেল, এটা বাউন্ড চার্জ এই ধরে রেখে দিল। তাহলে তাহলে এখানকার যে ধূলিকণাগুলো আছে
এটা যেহেতু প্লাস চার্জ, ধূলিকণাগুলো প্লাস চার্জ ওপরের দিকে পালিয়ে যাবে, হ্যাঁ না বল? একটু আগে এসে গেলাম। তাহলে এখানে মাইনাসের প্রকোপ, মাইনাসের পরিমাণটা আস্তে আস্তে কি হবে? কমবে। তাহলে বজ্রপাত হওয়ার চান্সও কি হবে? তাহলে বজ্রপাত হওয়ার চান্স কমিয়ে দিল। কেন? ও আস্তে আস্তে মাইনাস গুলোকে কি করছে? নিউট্রাল করে দিচ্ছে। সেই জন্য চার্জ মানে বজ্রপাত হওয়ার চান্স কমে গেল। এবার ধর বজ্রপাত এতই বাড়াবাড়ি করছে যার না আমি পড়বো, তখন কি করবে? যেহেতু এ প্লাস, তাহলে বজ্রটা সোজা এর ওপর গিয়ে পড়বে, আর এ কি করবে? পুরো মাটিতে নিয়ে পাঠিয়ে দেবে। তাহলে আমার বিল্ডিং সেফ, পুরো বিল্ডিং এ আমার কি হয়ে গেল? সেফ। তাহলে এইভাবে বজ্রপাত মাটিতে সুন্দরভাবে চলে যায়। যদি এই রড যেটা বজ্রপাতের নিয়ে যায় এটা যথেষ্ট মোটা হয়, যদি খুব পাতলা নাও গলে যাবে। আর বজ্রের পাওয়ার বা ভোল্টেজ ডিফারেন্স অনেক বেশি থাকে, কয়েক লাখ ভোল্টেজ থাকে, সেই কারণে এটা ঘটে। তাহলে বেসিক্যালি এই বজ্র নিবারক বা নিরোধক এই দুটো জিনিসই আমরা এই জায়গাটায় কনসেপ্টটাকে বিল্ড করতে পারি। সেই জন্য উঁচু উঁচু টাওয়ারে দেখবে সবসময় একটা এরকম করে লাঠির মতো অংশ দেওয়া থাকেই। উঁচু উঁচু টাওয়ারে, উঁচু উঁচু বিল্ডিং এ অলওয়েজ দেবে এরকম করে টিপটিপ করে লাল লাইট জ্বলে। কেন লাল লাইটটা জ্বলে? যেহেতু বজ্র নিরোধকটা অনেক উঁচুতে দেওয়া, হেলিকপ্টার ওর উপর দিয়ে যাওয়ার সময় যেন ওর উপর ধাক্কা না লাগে, সেই জন্য লাল লাইটটা দিয়ে রাখে অ্যাকচুয়ালি। কারণ কি, দূর থেকে তো ওই রডটাকে বুঝতে পারবো না, টাওয়ারটা বুঝতে পারবো, টাওয়ারের উপর কতটা উঁচু রড আছে বুঝতে পারবো না, তো সেই কারণে লাল লাইটটা দিয়ে রাখে। টাওয়ারে এটা কেন দেওয়া হয়? টাওয়ার পুরোটাই কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। তাহলে ওখানে বজ্রপাত হওয়ার চান্স কি সব থেকে বেশি? বুঝতে পেরেছি আমি? কেন? উপরে কি হবে? প্লাস, নিচে মাইনাস, ও প্লাস দিয়ে একদম সোজা পাঠিয়ে দিবে, যন্ত্রপাতি সব কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যদি এটা না থাকতো, বিল্ডিং এর মধ্যে দিয়ে যেত, আর বিল্ডিং এ যা ইলেকট্রিক্যাল ওয়্যার আছে সবগুলোকে কি করতো? গলিয়ে দিয়ে চলে যেত। এভাবে হয়। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? কনসেপ্টটা কি বোঝাতে পারলাম? আচ্ছা, এবার পড়বো আমরা লাস্ট টপিক, তড়িৎ পর্দা। একটু আগে একটা টপিক পড়লাম আমরা, যে আধান চার্জ সবসময় বাইরের পৃষ্ঠে থাকতে চাই। এবার আমাদের যে ফোন বা আমাদের যে সিগন্যাল যাওয়ার যাতায়াত সবকিছুই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্য দিয়েই হয়। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে ইলেকট্রিক ফিল্ড তার মধ্যে আছে। আর ইলেকট্রিক মানে আমরা তো এতক্ষণ ধরে ইলেকট্রোস্ট্যাটিক্স আলোচনা করছিলাম। তাহলে আমি যদি একটা খাঁচার মতো স্ট্রাকচার বানাতে পারি, এই খাঁচার মতো একটা স্ট্রাকচার, এই খাঁচার মতো স্ট্রাকচার পুরো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তামা, লোহা ইত্যাদি। এবার আমার যখন বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ডওয়ালা কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসছে, তার ইলেকট্রিক ফিল্ড বাইরে আটকে যাচ্ছে। কেন? চার্জ সবসময় কোথায় থাকে? বাইরে। তাহলে এর ভেতরে আর ঢুকতে পারছে না। কেন? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ওয়েভের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ফিল্ড কি করছে? ভেতরে ঢুকতে দিচ্ছে না। একটু আগে পড়লাম চার্জ সবসময় কি থাকবে? বাইরে থাকবে। তার ফলে এই জায়গাটায় যদি কোনো একটা মোবাইল বা কোনো গ্যাজেট বা কোনো ডিভাইস থাকে, তার ভেতরে কোনো রকমের কিচ্ছু ঢুকতে পারছে না, সো কমিউনিকেশন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যেমন রেডিও, এর ভেতরে যদি আমি রেডিও ভরে দিই, আমি এটাকে তুলে দিলে রেডিও সুন্দর চলবে, এটাকে এরকম করে ঝাঁকা দিয়ে দিলে পরে রেডিও আর চলবে না। কেন? কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর ভেতরে ঢুকছে না। কেন? চার্জ সবসময় কি থাকে? বাইরে থাকে। তাই ও চার্জকে সবসময় রেস্ট্রিক্ট করছে কোথায়? বাইরে। ও আর ভেতরে ঢুকতে দিচ্ছে না। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বেসিক ফেনোমেনা থেকে মোটামুটি এই টাইপেরই কোশ্চেনগুলো আসে, বা এই চ্যাপ্টারটা এর উপরই ভিত্তি করে আছে। মোটামুটি চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করলাম, কিন্তু কোশ্চেনগুলো শেষ করিনি। তো আমরা কতগুলো টিপিপি আজকে একটু সলভ করবো, দেখবো যেগুলো পারছি কিনা। ঠিক আছে, চলো।